ডারউইন টেস্টে ইতিহাস গড়ার পর ম্যাকাই তো টাইগাররা দারুণ কিছু করবে সেটাই সবার প্রত্যাশা ছিল, কিন্তু টেস্টের প্রথম সেশনটায় একেবারে ভুলে যাওয়ার মতো কেটেছে বাংলাদেশের। এই মুহূর্তে ব্যাটিং বিপর্যয় রয়েছে, নাজমুল শান্তরা একে একে সবাই উইকেট হারিয়ে যাওয়ার আসা যাওয়ার মিছিলে যোগ দিচ্ছে। কি হতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে সেটা নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকালটা বলতে পারছি না, মানে একটা হরর একটা সেশন দেখলাম। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে দর্শকরাও নিশ্চয়ই দেখেছেন যে চোখ কষলে যে কি হচ্ছে। মানে শুরুটা এমন হয়েছিল, আপনি যদি দেখেন মনে হচ্ছিল যে কেউ কেউ বলছিল যে মনে হচ্ছে যে ফুটবল খেলার স্কোর দেখা যাচ্ছে। মানে বাংলাদেশের আপনি 5 উইকেট পড়ে গেছে, বাংলাদেশ 5, ওদিকে আপনার 12, মানে 12 রান মাত্র। তো এমন একটা আসলে আমার যেটা মনে হয়েছে যে যে ভয়টা আমরা পাচ্ছিলাম, মানে আমরা জানি যে ডারউইনে সেই অস্ট্রেলিয়ার যে গর্বের যে মৌচাকে আমরা যে ঢিলটা মেরেছি, আমাদের দল যে ঢিলটা মেরেছে, তারপরে কিন্তু তারা হুল ফোটানোর জন্য একদম মানে দলে বলে চারপাশ থেকে আপনি দেখেন যে ওই কন্ডিশন সকালে ম্যাকায়ে তারা যেটা করেছে, যে টস জিতে যে ভুলটা তারা বলছিল যে ভুলটা তারা ডারউইনে করেছে, এখানে সেটি করেনি। টস জিতেই তারা আপনার বোলিং নিয়েছে এবং স্টার্কের হাতে যে লাল বল, শক্ত লাল বলটা যে দেয়া হয়েছে, চারদিকে বাতাস, আপনার ওইখানে ঠান্ডা দেখলাম যে 20 ডিগ্রির মতন, মানে সব কিছু মিলিয়ে টেস্টের ফার্স্ট সেশন অনেকটা ওই আপনার ছবি রিলিজ করে না, নতুন ছবি যেমন ফার্স্ট ডে ফার্স্ট শো, সেরকম একটা মানে অস্ট্রেলিয়া উপভোগ করেছে এটা। এবং এইখানে আমাদের ব্যাটসম্যানদের আমি শুধুমাত্র অসহায়ত্ব দেখেছি। সেটাই আর কি। এবং আপনি দেখেন যে তারা এক একটা উইকেট নিচ্ছিলেন এবং তাদের সেলিব্রেশনগুলো অন্যরকম ছিল। মানে তারা কতটা ক্ষুধার্ত, এবং টসের দিক থেকে তারা মনে হয় সবচেয়ে বেশি এগিয়ে আছে। মানে টসটাই কি খেলার মোড়টা অনেকটা ঘুরিয়ে দিয়েছে কিনা, বাংলাদেশ কি এই জায়গাটা একটু ভয় পেয়েছিল কিনা যে টসটা যদি তাদের ভাগ্যে না যায় হয়তো বা এরকম একটা বিপর্যয় আসবে, সে আভাস কি আগেই পেয়েছিল কিনা? হ্যাঁ, আবার আমার মনে হয় যে অবশ্যই পেয়েছিল, মানে কি তারা এটা জানতো এমনটা হতে পারে। বাট যেটা হয়েছে আপনার স্টার্ক, তার ভেতরে যে অন্তর্জালাটা ছিল, মনে হলো তিনি গায়ের ঝালটা মেটাচ্ছেন। তার গতি যদি আপনি দেখেন 138 থেকে 142 তিনি নিয়মিত করে গেছেন। এবং এখানে তিনি শুধু বাউন্স কিন্তু শর্ট বল করেননি, তিনি কিন্তু কৌশল নিয়েছেন, ওয়াইড ইয়র্কার দিয়েছেন, সুইং পেয়েছেন, 2টি উইকেট তিনি সুইংয়ে এলবিডব্লিউ করেছেন, 2টি উইকেট তিনি নিয়েছেন আপনার ওয়াইড ইয়র্কারে। মানে সব কিছু মিলে তার যে সেরা অস্ত্রগুলো স্টার্ক কিন্তু তার ঝুলি থেকে বের করে দিয়েছে। সেটাই আসলে, যে অস্ট্রেলিয়া যে একেবারে খেপে যাবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল, যে তাদের সাবেক ক্রিকেটার, লেজেন্ড ক্রিকেটার সব আসলে তাদেরকে ধুয়ে দিচ্ছিল তাদের গণমাধ্যমগুলো। এবং সেখানে তারা দেখেন রেনেশোকে নিয়ে এসেছে, মানে তাদের পরিবর্তনটা শুধুমাত্র বাংলাদেশকে হারানোর জন্যই। তাদের যে গৌরব, অহংকারের যে ব্যাপারটা টেস্ট ক্রিকেট, এবং দর্শক দেখেন ম্যাক্সিমামই কিন্তু অজি ফ্যান যারা তারা রয়েছেন, সবকিছু মিলিয়ে মানে হতাশার জায়গা তো রয়েছে। তবুও আমরা বলছি যে বাংলাদেশ যদি একটু চোখে চোখ রেখে খেলতে পারে, টেস্টের আসলে ভবিষ্যৎটা যদিও একটা সেশন থেকে বলা যাচ্ছে না কি হতে যাচ্ছে। না, আমি যেটা বললাম না, 6 উইকেট অলরেডি পড়ে গিয়েছে। আমরা দেখেছি 2024-এ কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের সেকেন্ড টেস্ট যেটা ছিল পাকিস্তানে গিয়ে আমরা খেলেছিলাম, সেখানে আমাদের 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, তাদের ভিতরে কিন্তু দারুণ একটা জুটি গড়েছিল। কিন্তু এইখানে আনফরচুনেটলি আমি যেটা আশা করেছিলাম, মুশফিকুর রহিম এবং লিটন তাদের এখানটা এসে অন্তত সেই যে আপনার জোয়ারের যে মানে বাঁধটা যে ভেঙে গিয়েছিল, সেটা অন্তত তারা বাঁধের মতন করে ঠেকা দিতে পারবে। লিটন এবং মুশফিক তারা দুজন আউট হয়ে গেছে। এই মুহূর্তে আসলে আমাদের আসলে মিরাজ এবং বাকি যারা আছেন আপনার হাসান মাহমুদ খেলছেন, তাসকিন রয়েছেন, তাইজুল রয়েছেন, তাদের আমার মনে হয় যে তাদের কাছ থেকে আমরা যা পাই সেটা আসলে বোনাসের মতন হবে। আপনি দেখেন আমরা এখনো কিন্তু লোয়েস্ট স্কোর আমাদের যেটা টেস্টে 43, সেটার কাছাকাছি আছে। মানে এই মুহূর্তে আসলে বাংলাদেশের ওই সেশন ধরে আমার মনে হয় যে ওটাই আসলে এই সেকেন্ড সেশনটা, লাঞ্চের পরে যে সেকেন্ড সেশনটা আসবে, সেখানে যদি আমরা একটু জুটি করতে পারি, সেটাই আমাদের লাভ হবে। কি মনে হচ্ছে আসলে, যে টস তো একটা ব্যাপার রয়েছে বাংলাদেশের, এটাকে কি আপনি ভাগ্য বলবেন নাকি বাংলাদেশ আসলে বাজে ক্রিকেটটা খেলছে? বাতাসও একটা ফ্যাক্ট রয়েছে, আপনি বলছিলেন ঠান্ডা ওয়েদার, সেই সঙ্গে নতুন বল আমরা দেখতে পেয়েছি। যদি ফার্স্ট টেস্টে ফিরে যায় ডারউইনে, সেখানেও লিটন, মুশফিক, ওনারা একটা সময় 3-4টা উইকেট পড়ে যায় যখন নতুন বল নেয় অস্ট্রেলিয়া। এই জায়গাটা থেকে কি বাংলাদেশ একটু পিছিয়ে গেল কিনা? না, অবশ্যই। আপনি এটা যদি বলেন, আপনি বলছিলেন যে আমরা ডারউইনে যেমনটা দেখেছি, আমরা তানজিদ তামিমকে যেমন দেখেছি, আমরা মমিনুলকে যেমন দেখেছি, বাট অন্যান্য যারা খেলেছেন তাদের যেটা
দেখেছি সেটা কেন এখানে দেখলাম না? আমার মনে হয় যে মাঝের যে কয়েকটি দিন গিয়েছে, 4টা দিন, এখানে আমরা আসলে বাইরের থেকে কিন্তু অনেক কিছুই বলবো, বাট মেন্টাল প্রিপারেশনটা ব্যাটারদেরই নিতে হবে। আমার মনে হয় কোনো কারণে তানজিদ তামিম কিন্তু প্র্যাকটিসও করতে পারেননি, তার কাঁধে ঘাড়ে একটা সমস্যা ছিল। এবং সাদমানকে আমরা দেখেছি তিনি আগের টেস্টে কিন্তু স্টারকে মোটামুটি ঠেকিয়ে দিতে পেরেছিলেন, এদিন কিন্তু তার সেই সুযোগটা তিনি পান, মানে তিনি সেটা করতে মানে ফ্লিক করতে গিয়ে আউট হয়েছেন। আমার মনে হয় যে এইখানে তাদের নিজেদের প্রত্যেকটা ব্যাটারদের যে নিজেদের 4 দিনের যে স্টাডি করার কথা ছিল সেটা তারা প্রপারলি, আমার মনে হয় ওরকম প্রপারলি, সিরিয়াসলি বলবো না, সিরিয়াসলি হয়তো করেছেন, বাট কোথাও গিয়ে মনে হয় একটু গা ছাড়া ব্যাপারটা ছিল যে আমরা একটা জিতে গিয়েছি, এইটা আমরা হয়তো পেরে যাব, ওদের তো আমরা হারিয়েছি, এমন একটা শঙ্কার কথা কিন্তু অ্যালান ডোনাল্ডো বলেছিল যে তোমরা কিন্তু এই ব্যাপারটা মাথায় এনো না। আমার মনে হয় যে কোনো কারণে তারা অস্ট্রেলিয়ার স্টার্ক বলেন কিংবা এই বলেন হ্যাজেলউড, তাদেরকে কিন্তু তারা প্রত্যেকটা ব্যাটসম্যান সেভাবে স্টাডি করে না। আপনি দেখেন দুটো ব্যাটসম্যান আমি দেখলাম যে মমিনুল এবং তানজিদ সম্ভবত তারা জায়গায় দাঁড়িয়ে পাটা বিন্দুমাত্র নাড়িয়ে আপনি গালিতে ক্যাচ দিয়ে দিল। তো এই ধরনের তো তাদের কাছ থেকে আসলে আমরা প্রত্যাশা করি না। তো তারা এতগুলা অভিজ্ঞ ব্যাটার, তারা টেস্ট খেলেছেন এতগুলা, এবং তারা জানতেন যে এমনটা হতে পারে। আমার মনে হয় যে আরও স্টাডি বলেন, আরও নিজেদের ইন্ডিভিজুয়ালি যে ঘাটতিগুলো, আমার মনে হয় সেটা তাদের হয়তো তাদের অজান্তেই চলে এসেছিল এই গাছাড়া ভাবটা। সেটাই আসলে আমি আপনার সঙ্গে একটু একমত এই জায়গাটা আমি বলতে চাই যে স্টার্ক আসলে বিরতির আগে, লাঞ্চের আগে তিনি কিছু কথা বলেছেন ধারাভাষ্যকারের কাছে। তিনি বলেছেন যে আসলে প্রথম যে টেস্টটা সেখানে বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে, এটা নিয়ে তারা খুব বেশি কাজ করেছেন, পড়াশোনা করেছেন, এবং তারা দিতে চেয়েছেন প্রচুর বাউন্স, এবং তারা ক্যাচগুলো ঠিকঠাক ধরার ট্রাই করেছেন। যেহেতু প্রথম টেস্ট আমরা দেখেছি অনেকগুলো ক্যাচ তারা মিস করেছেন, সেইটাই কিন্তু আসলে হয়েছে আপনি যেটা বললেন। এখন আসলে আমাদের টার্গেটটা কি হওয়া উচিত? আমরা কি এই যে 43 এটা উতরে যাব, নাকি যেভাবে চলছে এভাবে চলবে? না, যেটা হয়েছে এখন স্টার্ক একটু দম নিতে গেছেন তিনি হয়তো দম নিয়ে আবার ফিরবেন। মাঝের যে সময়টা যে বোলারগুলো আছে, ওয়েবস্টার কিংবা হয়তো নাথান লায়নও কিছু পরে আসবে, এদেরকে আসলে আমার মনে হয় যে একটু এদেরকে টার্গেট করে করে আমাদের ওই সার্ভাইভাল ওই সেশনগুলো আমাদের পার করতে হবে। এই মুহূর্তে কিন্তু আমাদের কাউন্টার অ্যাটাক বলেন কিংবা ডিফেন্স বলেন কোনো কিছু না, জাস্ট আমাদের বেঁচে থাকার জন্য, মানে সার্ভাইভ করার জন্য যেটা দরকার, যতক্ষণ ব্যাটিং করা যায় সেটাই করতে হবে, এবং তাদেরকেও একটু ক্লান্ত করতে হবে, ওদের বোলারকে একটু ক্লান্ত করতে হবে। ওরা যেই স্বাদটা পেয়েছে, রক্তের স্বাদটা, মানে আপনার উইকেট বোলিং করলেই উইকেট পাচ্ছে, সেটা যদি না পায় তাহলে কিন্তু তাদের ভিতরে একটু ফ্যাটিক, মানে একটু হতাশাও চলে আসবে। সুতরাং তাদেরকে একটু ক্লান্ত করা, একটু হতাশ করার জন্য বল লিভ করতে হবে, বলটা লিভ করতে হবে। এবং মিরাজ এবং আমি হাসান মাহমুদের উপরে ভালো আশাবাদী, কারণ তিনি এর আগের টেস্ট আমরা দেখেছি তিনি কিন্তু প্রপার ক্রিকেট শট খেলতে পারেন। এবং তাইজুল আছে, এরা যদি 20-25 ওভার একটি সেশন যদি পার করে দিতে পারে 2টি উইকেটের ভেতরে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা 100+ তো একটা স্কোর যদি যেতে পারি, তাহলে হয়তো আমাদের বোলাররা একটু প্রেরণা পাবে তারাও বোলিং করার জন্য। সঞ্জয় সাব্বির, একটু এই জায়গাটা বলতে চাই যে আমাদের এখানে এমন এমন ক্রিকেটার রয়েছেন তারা অনেকগুলো টেস্ট খেলে ফেলেছেন, এই ধরনের মুহূর্ত টেস্টে আসবেই। তো সেই জায়গায় কি আরেকটু দায়িত্বশীল ব্যাটিং দরকার ছিল কিনা? এবং একই সাথে যদি বলি একটু হালকা ঘাস রয়েছে, এবং স্টার্ক যেভাবে উইকেট নিচ্ছিলেন সবাই ট্রাই করেছিলেন, এবং একটা ব্যাপার হচ্ছে যে এই যে উইকেটটা, এটা একেবারে আমাদের কাছে অচেনা ড্রপ ইন পিচ আমি যদি বলি, এবং এখানে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টেস্ট হচ্ছে, সব কিছু মিলে সিনিয়রদের আরেকটু বেশি পড়াশোনা করে আরেকটু দায়িত্ব নেওয়া উচিত ছিল কিনা? অবশ্যই আপনি মুশফিক কিন্তু চেষ্টা করেছিল, তিনি 42 বলস মনে হয় খেলেছিলেন, মানে অনেকটা চেষ্টা করছিলেন যে কিভাবে কি করা যায়, কিন্তু যে বলটিতে তিনি আউট হয়েছেন একটু সুইং করেছিল এবং বলটা হাফ বলির মতন ছিল কামিন্সের। আমার মনে হয় যে এখানে মুশফিক পুরোপুরি ব্যর্থ হয়েছে, তার ওই সুইংটা বুঝতে পারেননি। বাট আপনি যেটা বলছিলেন যে তার মতন ক্রিকেটার তিনি চেষ্টা করেছিলেন, পারেননি। আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি লিটন দাসকে দেখে। তিনি কিন্তু আপনার আগের টেস্টেও কিন্তু তিনি রান পাননি, এবং এখানেও একটি লাইভ পেয়েছিলেন, স্লিপে একটি সহজ ক্যাচ তার ফেলে দিয়েছিলেন, তার পরের বলটিতেই তিনি কিন্তু এলবিডব্লিউ হয়ে গেলেন, এবং একটা রিভিউ নিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে। আমার মনে হয় যে লিটন এই টেস্টে এবং এই ইয়ের জন্য প্রপার স্টাডি তিনি করেননি, এবং তার ফিটনেসে কি একটু ঘাটতি রয়েছে কিনা, তার বডি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য দিক থেকে? যদিও তিনি উইকেট কিপিংটা করছেন, সেরকম কোনো কিছু দেখছেন? তার কিপিং দেখে তো মনে হচ্ছে না তিনি শর্ট কিপিং করছেন, আপনার এগিয়ে আসছেন হাসান মাহমুদের বোলিংয়ে, তো সেটাতে আসলে কিন্তু প্রমাণ হয় যে তিনি তার ফিটনেসটা তিনি ঠিকই আছেন, কিন্তু সামহাও তার ওই নতুন বলের যে ব্যাপারটা, সুইং থাকলে পরে নতুন বলে যে তিনি যে তার যে দুর্বলতাটা একটু আছে, এটা
আমরা আগের থেকে জানি লাল বলে নতুন বলে সেই দুর্বলতাটা কিন্তু তার চোখে পড়ছে, বাট কিন্তু এই জায়গাটাই এসে এই ধরনের ক্রিকেটে এসে আসলে আমাদের যে মানে তাদের যে দায়িত্ব নেওয়ার যে ব্যাপারটা আজকে একটা সুযোগ ছিল সেটা আসলে তিনি পারেননি। সেটা আমরা যদি একটু বলি, অজি বলাররা যেভাবে খেপে গেছে এবং তারা তাদের যেই শক্তিটা সেটা কিন্তু আজকে কাজে লাগাচ্ছে, তাদের যে পেস বোলিং এর অ্যাটাকটা, আমরাও কিন্তু একাদশে পরিবর্তন এনেছি। আমরা শরীফুলকে নিয়েছি বাঁহাতি পেসার, তিনি খুব সম্ভবত প্রথম টেস্টটা খেলতে পারেননি, হয়তো ইনজুরি বা অন্য কোনো সমস্যার কারণে। ইবাদতকে সরিয়ে শরীফুলকে আনা, এই উইকেট দেখেই তো সেই একাদশটা গঠন করা হয়েছে। এখন তো পেসারদের সেই দায়িত্বটা নিতে হবে। আমরা বোঝাই যাচ্ছে যে হয়তো বা বাংলাদেশ, আমরা প্রত্যাশা করছি ভালো কিছু করুক, তবে টাফ একটা কিছু হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন তো বোলারদের উপরে আপনি প্রত্যাশাটা রাখবেন। দেখুন এই ইনিংসটা যদি আন্ডার 100 চলে আসে, বাংলাদেশের 100-র ভিতরে যদি বাংলাদেশ অল আউট হয়ে যায়, 100-র নিচে যদি অল আউট হয়ে যায়, তাহলে কিন্তু বোলারদের যে বাড়তি ইয়েটা, মানে আমরা যেটা দেখি যে একটু বড় স্কোর থাকলে বোলাররা যে রিদমে বল করে, যে সাহস নিয়ে বল করে, সেটা কিন্তু থাকবে না, ন্যাচারালি এটা থাকবে না। তো আমাদের ব্যাটারদের এখন দায়িত্ব যে বোলারদের জন্য কিছু পুঁজি দেওয়া, যে যাতে কিনা তারা ওই যে নতুন বলের সুযোগটা নিতে পারে। তবে এটাও মনে রাখতে হবে যে ট্রাভিস হেড কিন্তু বারবার ব্যর্থ হবে না। তাদের কিন্তু ওপেনিংয়ে যেটা ট্রাভিস হেড কিন্তু আগের টেস্টে রান পায়নি, সুতরাং ট্রাভিস হেড যদি দেখেন যে বাংলাদেশের আন্ডার 100 বাংলাদেশের ফার্স্ট ইনিংস, তিনি কিন্তু ওইখানে একটা জাতা করে দিতে পারেন। আমরা টেস্ট নিয়ে তো অবশ্যই আলোচনা করব। টেস্টে বাংলাদেশ ভালো কিছু করবে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। অনেকগুলো সেশন বাকি রয়েছে, একটা সেশন দেখে বিচার করা যাবে না। সঞ্জয় সাপিয়ালি একটু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট, এটার ভবিষ্যৎ নিয়ে জানতে চাই। এটা এই বছর হচ্ছে না, সেটাই কিন্তু বিসিবি বস তিনি জানিয়ে দিয়েছেন। নানা সময় আমরা দেখি যে কোয়াব ক্রিকেটার্সদের যে অ্যাসোসিয়েশন, তারা নানা সময় কথা বলে। এবার একটু চুপচাপ মনে হচ্ছে কিনা, নাকি তাদের সঙ্গে আগেই কোনো একটা আলোচনা হয়েছে? না, সেটা আমি কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি তামিম ইকবাল যেটি বলেছেন যে একটি টুর্নামেন্ট এইভাবে চলতে পারে না। প্রত্যেক আমরা বিপিএল মানেই জানি যে আপনার বিপিএল মানে পেমেন্ট ইস্যু থাকে, এর আগে অতীতটা ভালো যায়নি, অতীতটা ভালো যায়নি। সুতরাং এটা আমিও চাই যে এটা ভালোভাবে আসুক, তার সেই হারানো ইমেজ নিয়ে আসুক। তো এটার জন্য যদি সময়ও লাগে আপনি সময় নেন। বাট এখন কথা হচ্ছে, আমি কালকে কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু ভীষণভাবে হতাশ। তারা এই কারণে হতাশ যে বিসিবি থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তাদের যে সংগঠন যে কোয়াপ, তারা কেন বলছে না যে তাদের কি হবে এই সেশনটা যদি না হয়, এই সিজনটা পরের সিজনটা যদি না হয়, তাহলে তারা ওই যে তাদের যে রুটি রুজির ব্যাপার এতদিন বলে আসছে, সেটা কোথার থেকে আসবে? সেটা কিন্তু কোয়াবের নেতারা কিন্তু ওই ক্রিকেটারদের কাছে কোনো পরিষ্কার করেননি। এবং তারা কি কোয়াবকে লিখিত বা কোনো কিছু দিয়েছেন, বা নাকি মৌখিক কোনো আলোচনা? না, এখনো পর্যন্ত কোয়াব এই ব্যাপারে তাদের লিখিত কোনো মন্তব্য মিডিয়াতে দেননি। সুতরাং আমরাও কিন্তু মনে করছি যে এইটা আসলে একটা শূন্যতা আছে, এই ক্রিকেটারদের কি হবে এইটা কিন্তু কোয়াবের, আমরা আশা করি মোহাম্মদ মিঠুন আছেন, আরও যে ক্রিকেটার আছেন এখানে, তারা কিন্তু ভয়েসটা রেজ করা উচিত, যে জানতে চাওয়া উচিত অন্তত লিখিত আকারে যে এটা তো হচ্ছে না, তাহলে কি হবে এটা আমাদের পরিষ্কার করেন। এটাকে আমরা দেখি। আপনার কি কোনোভাবে মনে হয় যে কোয়াবের যিনি নেতা রয়েছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কোনো একটা হয়তো বা আগেই সলা পরামর্শ করেছেন বিসিবি বস, এই ধরনের কোনো কিছু হতে পারে কিনা, যেহেতু সাবেক সতীর্থ? সেটা হতে পারে, সেটা যদি হয়ও, মিঠুনের সঙ্গে যদি তামিম ইকবালের কথা হয়, কিন্তু সেটা তো মিঠুনকে জানাতে হবে তাদের সব সদস্যকে, তাদের স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে, যে দেখো এটা বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এমন, এবার হবে না কি 2 বছর হবে না, তারপরে হবে। তবে আমি যেটা মনে করি তামিম ইকবাল যেটা বলছেন যে সুন্দরভাবে নতুন ফ্রাঞ্চাইজি এবং স্বাবলম্বী ফ্রাঞ্চাইজিগুলো নিয়ে আসবে, সেটা আমার মনে হয় সম্ভব হবে না। কারণ এখনো পর্যন্ত রিয়েলিটি এটাই যে বাংলাদেশের বাজারে আমরা যেভাবে বিপিএলটা করতে চাই সেই বাজার বাংলাদেশের নাই। এই বাজার আপনাকে বাড়াইতে হবে। এইটা না, এই স্টাডিটা না করার কারণেই কিন্তু বারবার আপনি সবাই ঠকে যাচ্ছে। আপনি একজন ফ্রাঞ্চাইজি নিয়ে আসছেন 10 কোটি টাকা, সে লগ্নি করবে, সে যদি 10 কোটি থেকে 11 কোটি না লাভ করতে পারে, 1 কোটি লাভ করতে পারে, বাড়তি 1 কোটি, তাহলে সে কেন লগ্নি করবে? তো আপনাকে সেই মডেলটা দেখাইতে হবে। সেই বাজার কি আপনার আছে? 10টা দল নিয়ে আপনি নামছেন, 10 কোটি করে যদি করি, তাহলে আপনার 100 কোটির বাজার, আর সব কিছু মিলে 150 কোটি। এই 150 কোটির বাজার কি বাংলাদেশ ক্রিকেট আছে? বাট যেটা একটা আলোচনা হচ্ছে যে দেশের বাইরে যে ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো রয়েছে, তারা হয়তোবা তাদেরকে হয়তোবা এখানে বিনিয়োগ করা, কিংবা তারা হয়তোবা দল নিতে পারেন যারা বিভিন্ন জায়গায়, আমরা যদি বলি সিপিএল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, সেখানেও কিন্তু লঙ্কা প্রিমিয়ার লিগ রয়েছে। একটা আলোচনা উঠছে যে বিদেশিরা হয়তোবা বিনিয়োগ করতে পারে, সেই সম্ভাবনাকে নিশ্চয়ই উড়িয়ে দেওয়া যায় না। না, অবশ্যই শাহরুখ খানের দলের যদি বলে নাইট রাইডার্স, তার কিন্তু বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে তারা দল আছে। এবং এই মুহূর্তে যেটা হয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতার যে এই ফ্রাঞ্চাইজিগুলো, তারা কিন্তু বিভিন্ন আপনার বিদেশি ফ্রাঞ্চাইজিগুলোতে লগ্নি করছে, এবং সেই বিদেশি ক্রিকেটার
ভালো মানের বিদেশি ক্রিকেটার আনা, দল গড়া সবকিছুই তারা করছে, মানে বেশ professional তারা। প্রফেশনাল আছে। কিন্তু আপনি সবকিছুর পরে বলতে হবে যে বাংলাদেশে কি ওই মার্কেটটা আছে? আমার আগে মার্কেটটা স্টাডি করতে হবে। আমার মার্কেট যদি হয় 50 কোটি টাকার, তাহলে কিন্তু আমার টুর্নামেন্ট আয়োজন করতে হবে 40 কোটি টাকার ভিতরে, তাহলে পরে আপনার ওইটা এজন্যই তো lucrative হয়তো হবে। বা তামিম ইকবাল একটু সময় নিচ্ছেন, যে সময় যাতে নিয়েছেন, লসটা না হয় বা একটু গুছিয়ে আনা যায়, এবং যেটা বলছেন যে যেটা হয়তো বাংলাদেশে কখনো হয়নি বা নতুন একটা ফরম্যাট নিয়ে আসার ট্রাই করতেছেন তিনি, আসলে যেটা শুনতেছি, তো সেই ধরনের কোনো কিছু হতে পারে কিনা? নতুন ফরম্যাট বলতে তো আপনার দ্য 100 এর মতন একটা ফরম্যাট আছে বাজারে, আর একটি যে মডেল আছে, আসলে এই ফ্রাঞ্চাইজি যে মডেল আইপিএল কিংবা ক্রিকেটের যে এটা এসেছে, এটা বাস্কেটবল আমেরিকান বাস্কেটবল থেকে। তো এটা আপনি সফল তখনই হবে যখন নাকি আপনি বরিশালের খেলা বরিশালের মাঠে রাখবেন। আপনার এক মিরপুর, চিটাগাং আর সিলেট দিয়ে কিন্তু আপনার বিপিএলটা হবে না। সুতরাং আমাদের লজিস্টিক অনেক সমস্যা আছে, আমাদের বাজার সীমিত আছে। তো এই সব কিছু স্টাডি করে আসলে বিপিএলটা একটা নতুন ভার্সন হতে পারে, সেটা বিপিএল 2.0 ভার্সন হতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাইবো যে বিপিএল নিয়ে নানান রকম আলোচনা রয়েছে, এবং আপনি যেটা বলছিলেন কোয়াবের কথা, মাঝে মধ্যে কিন্তু আমরা এই ব্যাপারটাও শুনি সোশ্যাল মিডিয়ায়, যে হয়তো তামিম ইকবাল এর কারণে কোয়াব মাঝে মধ্যে কথা বলে না। আপনার কি কোনোভাবে মনে হয় যে বা যারা সমালোচনা করেন, কোয়াব মাঝে মধ্যে খুব মানে একপাক্ষিক সিদ্ধান্ত নেয়, বা এই ধরনের যে তামিম ইকবাল দেখে তারা নাকি মাঝে মধ্যে অনেক কথা বলতে পারে না, চুপচাপ থাকে, বা অনেক কিছুতে তারা ভয়েস রেজ করতে পারে না, এই জায়গায় কি আপনি কখনো ব্যক্তিগতভাবে কখনো মনে হয়েছে কিনা এই ধরনের বিষয়? না, এটা কিন্তু হয়ে যায়। আপনি তামিম ইকবাল নিজে একজন ক্রিকেটার ছিলেন, তার সঙ্গে সব ক্রিকেটারদের সম্পর্ক আছে কোনো না কোনো ভাবে, হয়তো ভাই, কারো বড় ভাই কিংবা বা এরকম আছে আর কি, সবার সঙ্গে সম্পর্ক আছে। তো সবাই ভাবে যে যেহেতু উনি আছেন, এটা সরি, এটা কথা বলা যাবে কিনা এমন একটা ব্যাপার তো আছে। আর মিঠুনের সঙ্গে তার ঘনিষ্ঠতা আমরা দেখেছি, যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংও দেখেছি আমরা। সরি। তো যেটা হয় যে আপনার বিসিবি এবং কোয়াব, এটা কিন্তু আসলে একটা দুটা আসলে ভিন্ন ইয়ে। এখানে স্বার্থর সংঘাতটা কিন্তু চলে আসবে তখনই যখন নাকি আপনার ঘনিষ্ঠতা বাড়বে। তা আমার মনে হয় যে কোয়াবের এই স্বকীয়তাটা রাখা উচিত, এখনো রাখা উচিত, যে বিসিবির সাথে ঘনিষ্ঠতা যদি আপনি যেটা বলা যায় এবং বলা হয় যে বিসিবির সঙ্গে তাদের ঘনিষ্ঠতাটা বেশি, এটা আসলে দূর করতে হবে। এবং কোয়াবের কিন্তু সব কিছুর পরে কোয়াবের স্বার্থটা কিন্তু এই ক্রিকেটারদের স্বার্থই। তারা যদি মনে করে যে ক্রিকেটারদের বিপিএল হচ্ছে না, তাহলে তাদেরকে জানাতে হবে, আগে বিসিবির কাছে জানতে চাইতে হবে যে তাহলে আমাদের জন্য কি করছো তোমরা, কোন টুর্নামেন্ট করছো। যদি এই টুর্নামেন্ট না হয়, এই এ না হয়ে বি হয়, তাহলে সেটা তাদের ক্রিকেটারদের কাছে জানাতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমার যে কাছে যে ইনফরমেশন আছে, সেটা হলো যে কোনো ক্রিকেটারই আসলে জানে না যে এই বিপিএল না হলে আসলে কোন টুর্নামেন্ট হবে। সেটার উত্তর হয়তো বা খুব দ্রুত আমরাও জানতে পারবো। আমরাও এখন পর্যন্ত জানতে পারিনি যে এটার আসলে কি হতে যাচ্ছে। তবে নিশ্চয়ই তামিম ইকবাল যেহেতু নিজে ক্রিকেটার ছিলেন, এবং তিনি হয়তো বা ভালো কোনো কিছু এখানে নিয়ে আসবেন, সে প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের যে টেস্ট রয়েছে ম্যাকাইটে, সেখানে ভরাডুবি চলছে। একই সঙ্গে আলোচনা করছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে। ছিলেন আমাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল।